শীতের দুপুরে বাড়িতে বাগানের রোদের নিচে খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলেন অমলেশবাবু। শীতের রোদ গায়ে মাখলে বেশ আরাম লাগে, আর সেই সময় খবরের কাগজ বা বই পড়লে তো কোনো কথাই নেই। অমলেশবাবু খবরের কাগজটা পড়ছিলেন, এমন সময় চোখটা খবরের কাগজে একদিকে কাগজের উপর রেখে দেখলেন গেটের বাইরে সাইকেলে চড়ে যাচ্ছেন মানিকলাল তপাদার। সুন্দরবনের কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন। আজ বহু বছর চাকরি থেকে অবসর নিয়ে উত্তর চব্বিশ পরগনার খড়দাহে একটি ফ্ল্যাট কিনে বসবাস করতে শুরু করেছেন। এদিকে অমলেশ রায়ও কলকাতায় একটি বহুজাতিক কোম্পানির দীর্ঘ বছর ধরে কাজ করতেন। আজ অবসর নিয়ে জীবন কাটাচ্ছেন। অমলেশবাবুর স্ত্রী গত হয়েছেন। তার মেয়ে, জামাই, নাতি সহ সব বিদেশেই থাকে। এই অবসর জীবনে বলা যায় পাড়ার মানিকবাবুই তার বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন। মানিকবাবু ছাত্রছাত্রী পড়িয়ে প্রায় জীবনটা কাটিয়ে দিলেন। বিয়ে সংসার আর করলেন কোথায়? দুজনে নির্জন যার জীবন কাটাতে, তাই ওদের মধ্যে বন্ধুত্বটা বেশ গাঢ়ই হয়েছে। তাই বাগানের চেয়ারে খবরের কাগজ পড়তে পড়তে অমরেশবাবু দৃষ্টি এড়ায়নি। মানিকবাবু সাইকেল থেকে নেমে মানিকবাবু বললেন, আরে কি হে রায়বাবু, কি খবর? আরে মানিকবাবু, আসুন আসুন, এই রমা, আর একটা চেয়ার আনতো। রমা অমলেশবাবুর বাড়িতে কাজ করেন। বলার সাথে সাথে একটি চেয়ার নিয়ে এসে বাগানে রেখে রাখলেন। অমলেশবাবু তাকে 2 কাপ চা আর কিছু বিস্কুট আনতে বললেন। মানিকবাবু সাইকেলটা রেখে চেয়ারে বসলেন। কুশল বিনিময় করার পর অমলেশবাবু বললেন, মানিকবাবু, সুন্দরবনে তো আপনার বিস্তর অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা, কোনদিন কোনো একটা ভৌতিক অভিজ্ঞতা হয়নি? মানে জলা জঙ্গলের জায়গা তো। নানিবাবু বললেন, বেশ ভেবে বললেন, তা একবার হয়েছিল বই কি। তখন আমি সুন্দরবনের স্কুলের সদ্য চাকরিটা পেয়েছিলাম। ঘটনাটি ঘটে তখনই। আরে বাস, শীতকালে দুপুরে ভূতের গল্প বেশ ভালো জমে যাবে। এমন সময় চা বিস্কুট এলো। এইবার সত্যি জমবে ভৌতিক গল্প। নিন, চা বিস্কুটটা খেতে খেতে শুরু করুন। চায়ের কাপে চুমুক দিয়ে ভৌতিক গল্পটি বলা শুরু করলেন মানিকলাল তপাদার। স্কুলের স্পোর্টিং পেয়ে সুন্দরবনে রওনা হলাম। ক্যানিং থেকে সুন্দরবন যাওয়ার পথে যেতে ট্রেনে অহেতুক লেট করার কারণে রাত হয়ে গেছিল। সে বহুকাল আগেকার কথা। 40 বছর পর তাই তো হবেই। হরিবাবু বলে আমার এক দূরের আত্মীয়র বাড়ি আপাতত কিছুদিনের জন্য স্থান নিয়েছিলাম। তারপর স্কুলের কাছাকাছি চলে যাবো সেই রকম ভাবনা ছিল। কিন্তু তখন সুন্দরবন মানে ঘোর জঙ্গল, অজ গ্রাম্য জায়গা, আর আমি সেই জঙ্গলের কাছেই অজ গায়ে গিয়ে পড়েছিলাম। বাড়িটা ছিল সুন্দরবনের কোনো একটা অজপাড়া গায়ে। গ্রামটার নাম মণিপুর। সেই সময় মতো শীতকাল। সেই গ্রামের কাছাকাছি তখন পৌঁছেছিলাম, তখন রাত হয়ে গেছিল। সেরকমই যানবাহন পেলাম না। বহু প্রতীক্ষার পর এক গরুর গাড়ি বহু কষ্টে জোগাড় করা গেল। গ্রামগঞ্জে একই রাত হয়ে গেলে পথঘাট ফাঁকা হয়ে যায়। তার উপর আবার শীতকাল, জঙ্গলের এরিয়া, কোনো রকমে একটা গরুর গাড়িও জোগাড় করতে পেরেছিলাম। বেশি ভাড়া দিয়ে তাকে হরিবাবুর বাড়ি পর্যন্ত যেতে রাজি করিয়ে বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর একটা গলির কাছে এসে গাড়ির চালক আর এগোতে চাইল না। সে বলল, গরুরা এত রাত্রে ওইদিকে যেতে পারিবে না বাবু। আপনি এই পথ ধরে সোজা চলে গেলেই একটা মন্দির পড়বে, আর তার পাশেই হরিবাবুর বাড়ি পেয়ে যাবেন। আমি বললাম, এই সেরেছে, আর যেতে পারবে না? যে আমি এখানকার তো প্রায় নতুন, অনেক বছর পর কাজের সূত্রে আসতে হলো, তো পথঘাট কিছুই তো সেরকম জানি না। সে আশ্বস্ত করে বললো যে হরিবাবু বাড়ি যেতে বেশি সময় লাগবে না, মিনিট 15 মতন হাঁটলেই পেয়ে যাবেন। তারপর একটু আস্তে আস্তে করে বললো, ইদানিং ওখানে চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। একই রাত্রিবেলা আর সেখানে সাবধানে যাবেন। জ্যোৎস্নায় যেতে যেতে অসুবিধা হবে না, তবুও দেখ- দেখে যাবেন যে গো-বাবু দুগ্গা দুগ্গা। আমি নিজেকে আশ্বস্ত করেই বললাম যে জ্যোৎস্না, যে যেতে অসুবিধা হবে না, সাবধানে সাবধানে চলে যেতে পারবো আশা করি। পথে পথ হাঁটা শুরু হলো। শেয়াল কুকুরের ভয় তো আছেই। এখন বাঘের মতন বাঘে এখন বাঘের মুখে ভয় পেতে হয়। আবার লেজুর হলে চোর ডাকাতের উপদ্রব, আর কত কিছু ভয় আছে এখানটা, তা একটা আলো আলো ধরে চলছি। জ্যোৎস্নার কোনো কিছু দেখতে অসুবিধা হচ্ছে না। বেশ কিছু বাড়ি, গোয়ালঘর, খামার চোখে পড়লো। তারপর পুরোনো ফাঁকা মাঠ, ক্ষেত, জমি সবকিছুই। তো কিছু দূরে যাওয়ার পর এমন সময় হঠাৎ মনে হলো কার যেন বেশ কিছু যেন পিছনে এসে জ্যোৎস্নার আলোয় তা আমার ছায়ার সাথে সাথে তাদের ছায়া পড়ছে। পেছনে ঘুরে দেখলাম কিছু নেশাখোর যুবক কি সব বিড়বিড় করতে করতে উল্টো পাল্টা বলতে বলতে লাগলো।
আমার দিকে এগিয়ে আসছে। ওরা জনা পাঁচেক হবে, অতএব দ্রুত পায়ে চালানো ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমিও যত এগোচ্ছি ওরা তত এগোচ্ছে। একই শীতের রাত, তার উপর আবার জঙ্গলের গ্রাম্য পথ, কেমন যেন গা ছমছমে ভাব। এরপরে আমাদের উৎপাত, এরপরে যারা যায় না রাতে পুলিশের যা যা করুন অবস্থা এখনকার।